হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায় যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি। মেজরের জন্য রয়েছে 1199 আর মাইনরের জন্য রয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে থাকবে। তার সাথে পাবে 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো কি বলছে, বাংলা গদ্য সাহিত্য বিকাশে রামমোহন রায়ের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমার আলোচনা প্রথমেই বলেছি। কি বলা হচ্ছে যে 4 মিশনারিদের পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গিয়েছিল। যেখানে বলছে রবীন্দ্রনাথ রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে ভূষিত করেছে। এই জায়গাটা যে তোমাদেরকে বললাম, তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে এটা এসে থাকে যে ভারত পথিক উপাধি কাকে দেওয়া হয়েছে। রাজা রামমোহন রায়কে কিন্তু ভারত পথিক উপাধিতে ভূষণে ভূষিত করা হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমরা মনে রাখবে। পরে কি বলছে দেখো, রবীন্দ্রনাথের এই মন্তব্য যথার্থই ছিল, কারণ আমরা দেখবো রামমোহন রায় সমাজ সংস্কারের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও কিন্তু তিনি লিখেছেন। এবং কি বলছে যে ফলে আমরা দেখবো বাংলা সাহিত্যের শিল্পশ্রী ও কাব্য সুষমা তার রচনায় অনুপস্থিত। যেখানে বলছে তবুও ঈশ্বরগুপ্ত লিখেছেন যে দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষা লিখিতেন, তাহাতে কোনো বিচার বা বিবাদ ঘটিত বিষয় লেখার মনের অভিপ্রায় ও ভাব সকল অতি সহজে স্পষ্ট পাইত। মানে তিনি যে সমস্ত ভাষায় তিনি যে লিখতেন তার গদ্য সাহিত্য, সেটা কিন্তু খুব সহজ সরল ভাষায় ছিল, সেটা কিন্তু খুব সহজভাবে বোঝা যেত। এবং কি বলছে, এর জন্যই পাঠকেরা অনায়াসে সেটি হৃদয়ঙ্গম করিতেন, কিন্তু সেই লেখায় শব্দের বিশেষ পরিপাট্য ও তাদৃশ্য মিষ্টতা ছিল। তো আমরা দেখবো তার সঙ্গে যে লেখা ছিল সেই লেখার মধ্যে একটা কিন্তু শব্দের পরিপাটি, তার সঙ্গে মিষ্টতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, যেই কারণে তাকে কিন্তু ভারত পথিক উপাধিতে ভূষিত করা হয়েছিল। ঠিক আছে, দেখো পরে কি বলছে, রামমোহন রায় প্রথমে কিছু গ্রন্থ অনুবাদে নজর দিয়েছিলেন। যেখানে আমরা দেখব অনুবাদমূলক যে গ্রন্থ রয়েছে, প্রথমে তিনি এই অনুবাদমূলক যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থগুলি কিন্তু লেখা শুরু করলেন। যেখানে আমরা দেখব বেদান্ত সার, তার যে অনুবাদকমূলক গ্রন্থ রয়েছে নামগুলো তোমরা একটু ভালো করে দেখবে, কারণ শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু এসে থাকে যে রামমোহন রায়ের অনুবাদমূলক গ্রন্থগুলো যে রয়েছে সেগুলোর নাম বলো। ঠিক আছে, দেখো প্রথমে বললাম একটা গেল বেদান্ত সার, তারপরে রয়েছে বেদান্ত গ্রন্থ। এই সব অনুবাদের মধ্যে দিয়ে তিনি বাঙালিকে ব্রাহ্মণ ধর্মের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলেন। মানে তার আসল উদ্দেশ্য ছিল এই অনুবাদমূলক গ্রন্থগুলো লেখার, কারণ তিনি ভেবেছিলেন বাঙালি সমাজকে যে ব্রাহ্মণ যে ধর্ম রয়েছে সেটার প্রতি আকৃষ্ট করবে, ব্রাহ্ম ধর্মের প্রতি। ঠিক আছে, তবে ধর্মীয় গোড়ামি রামমোহন রায় কখনোই ছিল না। অনুবাদ কর্মে ভাষাকে সরল ভাষায় লেখার চেষ্টা করলেও বহু ক্ষেত্রে গম্ভীর কিন্তু থেকে গেছে, মানে বহু ক্ষেত্রে তার ভাষার কিন্তু গম্ভীরতা আমরা লক্ষ্য করতে পারবো। তারপর বলেছে আসলে তা ছিল যুগ রুচির প্রভাব, মানে সেটা সেই যুগ রুচি, মানে তৎকালীন যে যুগ ছিল, যে যুগের কিন্তু সমস্যা হতে পারে একটু। তাই বলেছে যে রামমোহন রায় গদ্য সম্পর্কে সুকুমার সেন লিখেছেন যে গির্জা ও পাঠশালার বাইরে আনিয়া বিচার বিশ্লেষণের উচ্চতর চিন্তায় মাহুল হিসেবে প্রথম ব্যবহারে লাগাইয়া বাংলার গদ্যকে যাতে তুলিলেন, আধুনিক কালের পুরো ভূমিকায় সবচেয়ে শক্তিশালী ও মনস্থির ব্যক্তি কিন্তু ছিলেন রামমোহন রায়। ঠিক আছে, তো তার যে অবদান সেটা কিন্তু আমরা ভুলতে পারবো না। ঠিক আছে, তো আধুনিক বাংলা গদ্য সাহিত্যে তার অবদান যে ছিল সেই সম্পর্কে কিন্তু বললাম। এবং এরপরে রামমোহন রায় যে 5টি উপনিষেদ সেটা আমরা দেখে নিই। এর পাশাপাশি তিনি লিখেছিলেন
বেশ কিছু বিতর্কমূলক গ্রন্থ রচনায় মন দিয়েছিলেন, যেখানে তার বিতর্কমূলক যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলির মধ্যে গ্রন্থগুলির নাম আমি বলে দিচ্ছি কি কি রয়েছে। এখানে রয়েছে ভট্টাচার্যের শহীদ বিচার, যেটা 1817 সালে লিখেছেন। তারপরে রয়েছে গোস্বামীর শহীদ বিচার, যেটা 1818 সালে তিনি লেখেন। তার সঙ্গে রয়েছে কবিতাকারের শহীদ বিচার, যেটা 1820 সালে লেখা হয়েছে। তারপরে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ, এই সমস্ত কিন্তু তিনি লিখেছেন। যেখানে বাদ প্রতিবাদের পাশাপাশি তর্কের গদ্য যে স্বচ্ছ হতে পারে তা তিনি দেখান। মানে তিনি বাদ প্রতিবাদ তার সঙ্গে তর্কর যে গদ্য যে রয়েছে সেটাও যে খুব সুন্দর স্বচ্ছভাবে লেখা যায় সেটারও কিন্তু তিনি আর কি পরিচয় দিয়েছেন। তাই বলছে যে একযুক্তিবোধ নিয়ে তিনি বাংলা গদ্যে অবতীর্ণ হয়েছিলেন। রামমোহন রায় বাংলা গদ্যকে একটা প্রাণিক স্তরের ওপর দাঁড় করিয়ে দেন এবং রামমোহন রায়ের গদ্যের সামনে নিদর্শন দেওয়া যাক, যেমন সামান্য নিদর্শন কিন্তু এখানে দিয়ে দিয়েছে, মানে তার গদ্যের কয়েকটা লাইন এখানে উদাহরণ আকারে দিয়েছে। বলছে যে শতাব্দ বৎসর হইতে অধিক কাল এদেশে ইংরেজদের অধিকার হইয়াছে, তাহাতে প্রথম 30 বৎসরে তাহাদের বাক্যের ও ব্যবহারের দ্বারা ইহা সর্বত্র বিখ্যাত ছিল। দেখো কি সুন্দর তার যে গদ্য তিনি লিখেছিলেন, সেখানে কয়েকটা লাইন কিন্তু এখানে উদাহরণ দিয়ে বা উপমা দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই আজকের ক্লাসে কিন্তু আমার আলোচনা ছিল। আজকের ক্লাসের আলোচনার বিষয় আমার এতটুকুনি ছিল, এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।